নমস্কার। আমরা শুরু করি তাহলে। নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন, গতদিন আমি বলেছিলাম নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন এটা অন টাইপ অফ সেলুলাইটিস, কিন্তু এর কিছু স্পেশাল ফিচার আছে। এই সেলুলাইটিসের কিছু স্পেশাল ফিচার আছে। সেই ফিচারগুলি কি? দিস ইজ র্যাপিডলি প্রোগ্রেসিং অ্যান্ড ফ্যাটাল ফর্ম, র্যাপিডলি প্রোগ্রেসিং অ্যান্ড ফ্যাটাল ফর্ম। এই ধরনের সেলুলাইটিস, যেটা আমরা বলছি নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন, এটা একটা ডিফারেন্ট এই জন্যে যে র্যাপিডলি প্রোগ্রেস করে এবং ফ্রিকোয়েন্টলি এটা ফ্যাটাল হয়। কমনলি পলিমাইক্রোবিয়াল, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে মোর দ্যান অন মাইক্রোব্যাকটেরিয়া দিয়ে হয় এটা। অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক অর্গানিজম দুটোই একসঙ্গে থাকে। তার কথাটার মানে কি? বাঁচতে পারে না, অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। এখানে দুটো একসঙ্গে থাকে, তার মানে সিনার্জিস্টিক ইফেক্ট। এর যে অক্সিজেন যেটুকুন থাকে, এই অক্সিজেন, এই অ্যারোবিকগুলো আসলে ফ্রাঙ্ক অ্যারোবিক নয়, দিস ইজ মাইক্রো অ্যারোফিলিক স্ট্রেপ্টোকক্কাই, বেসিক্যালি মাইক্রো অ্যারোফিলিক। কম অক্সিজেনে যে অ্যারোবিক অর্গানিজমগুলো বেঁচে থাকতে পারে, সেই মাইক্রো অ্যারোফিলিক অর্গানিজমগুলো যতটুকুন অক্সিজেন থাকে সেটা খেয়ে ফেলার জন্য ওই জায়গাটা অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়, সেখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো গ্রো করে। সুতরাং দিস ইজ সিনার্জিস্টিক কন্ডিশন, একটা আর একটার উপর ভরসা করে বেঁচে আছে। তাহলে এটা পলিমাইক্রোবিয়াল, বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক। এই কথাটা কাজে লাগবে আমাদের চিকিৎসার সময়, তখন বুঝতে পারবো আর গুরুত্বটা কতটুকু। কোথায় হয়? ইউজুয়ালি কন্টামিনেটেড, ইনফেক্টেড, গ্রসলি ইনফেক্টেড অ্যান্ড কন্টামিনেটেড উন্ডে হয়। এটা গ্রসলি ইনফেক্টেড অ্যান্ড কন্টামিনেটেড অথবা ডিভাইটালাইজড উন্ডে হয়। এটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের বেশি হয়। দিস ইজ এ স্পেশাল ক্যারেক্টারিস্টিকের। কি হলো? দিস ইজ র্যাপিডলি প্রোগ্রেসিং অ্যান্ড ফ্যাটাল, commonly polymicrobial, both aerobic and anaerobic organism is responsible, occurs in contaminated and infected wound, and usually more prone to occur in immunocompromised patient। তার মানে যাদের ইমিউনোকম্প্রোমাইজ কন্ডিশন গতদিন আমরা বললাম, সেই সব কন্ডিশন, প্রোটেক্টিভ ফ্যাক্টর রেসপন্সিবল বা রিস্ক ফ্যাক্টর ফর উন্ড ইনফেকশন, সেখানে আমরা ইমিউনোকম্প্রোমাইজ কথাটা লাস্টে বলেছিলাম। ওইগুলো ফ্যাক্টরগুলো যদি থাকে তাহলে সেলে ওটা হওয়ার বেশি থাকবে। এটাকে আমরা কি নামে, এক এক জায়গা অনুযায়ী এক এক জায়গায় এক নামে আমরা এটাকে নামকরণ করে থাকি। সেগুলো কি? ওই যে বললাম, নেক্রোটাইজিং ফাসাইটিস বা সিনার্জিস্টিক স্প্রেডিং গ্যাংগ্রিন অথবা সাবডার্মাল গ্যাংগ্রিন, পোস্ট অপারেটিভ সিনার্জিস্টিক গ্যাংগ্রিন, যেটা আরেকটা নাম মিলিনিস গ্যাংগ্রিন, এটা তোমরা রবিনসে পড়ে এসছে নামটা বারবার। লাডভিগ অ্যাঞ্জাইনা, ক্যাংক্রামরিস, ক্যাংক্রামনেরিস, এই বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক নাম হয় এটার, কিন্তু বেসিক মেকানিজম এটা নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন। এটা আমরা কিভাবে চিনব? নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন আমরা কিভাবে ক্লিনিক্যালি বুঝবো? সেলুলাইটিস থেকে যেটা আলাদা, এই ছবিটা দেখাতে পারলে খুব পরিষ্কার হতো। এটা একটা বড় অসুবিধা হলো গ্যাস গ্যাংগ্রিনের মতো, বাইরের দিকে তুমি
এর এক্সটেনশন দেখে ভিতরের অ্যাগ্রেসিভনেসটা বুঝতে পারবে না। স্কিনের যে ইনফ্লামেশন দেখে তুমি সাবকিউটেনিয়াস টিস্যু যে ফাশাল প্লেনে যে ড্যামেজ হয়েছে সেটা বাইরের থেকে বোঝা যাবে না, একই রকম গ্যাস গ্যাংগ্রিনের মতো বোঝা যাবে না, বাইরের থেকে বোঝা যাবে না এটা। কিন্তু গ্যাস গ্যাংগ্রিনের সঙ্গে এটার পার্থক্য কি? এটার একটা বেসিক পার্থক্য হলো গ্যাস গ্যাংগ্রিনের আর একটা নাম হচ্ছে মায়োনেক্রোসিস, আর এটা হচ্ছে সাবকিউটেনিয়াস সফট টিস্যু ইনফেকশন, নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন। এখানে মাসেল ইনভলভ হবে না, এটা যত অ্যাগ্রেসিভই হোক মাসেল ইজ ইনট্যাক্ট, কিন্তু গ্যাস গ্যাংগ্রিনে অলওয়েজ মাসেল ইনভলভ, এটা একটা বড় ইম্পর্ট্যান্ট। গ্যাস গ্যাংগ্রিনে সবসময় মাসেল ইনভলভ থাকবে, কিন্তু এই নেক্রোটাইজিং ফাসাইটিসে মাসেল বাদে আর সব টিস্যু ড্যামেজ হয়ে যাবে, মাসেলের কিছু হবে না। কিভাবে আমরা বুঝবো? এরিয়াটা হবে ইডিমাটাস বিয়ন্ড দি এরিয়া অফ এরিথেমা, যে জায়গাটা লাল হয়ে আছে বা সেলুলাইটিস দেখা যাচ্ছে তার থেকে ইডিমাটাস এরিয়াটা আরও অনেক বেশি ওয়াইড এক্সটেনশন থাকবে, এরিথেমার থেকে ইডিমাটাস এরিয়াটা আরও বেশি ওয়াইড এক্সটেনশন থাকবে। এখানেও ক্রিপিটেশন আমরা পেতে পারি, ক্রিপিটেশন গ্যাস গ্যাংগ্রিনের মতো আমরা পেতে পারি। স্কিনে সাধারণত ব্লিস্টার থাকে, উপরে পুড়ে যাওয়ার মতো ব্রাউনিশ ডিসচার্জ জ্বালা লট অফ ব্লিস্টার উপর দিয়ে থাকে। পেশেন্ট ইজ মোর টক্সিক, মানে ফিভার থাকে, ট্যাকিকার্ডিয়া থাকে, মোর গ্রস থাকে, সেলুলাইটিস থেকে অনেক বেশি থাকে। গ্রেইশ ডিসচার্জ বললাম যে এক ধরনের ডিসচার্জ থাকে। এখানে অনেক সময় ওই স্টেনিংটা আমাদের এখানে ফেয়ার স্কিনে ছাড়া বোঝা যায় না, যেন অরেঞ্জ বা পিঙ্ক স্টেনিং, এটা একটা পেশেন্ট দেখলে ক্লিয়ার হবে। ওই জায়গাটা এরিথেমাটার জায়গাটা ওখানে ওই রকম রেডিশ থাকে না, পিঙ্কিশ বা অরেঞ্জ স্টেনিং থাকে। আর স্কিনে দেখা যাবে এরিয়া অফ প্যাচি এরিয়া অফ গ্যাংগ্রিন, শুধু এই সেলুলাইটিস না, সেলুলাইটিসের মাঝে মাঝে কালো কালো জায়গা থাকবে, স্পট থাকবে, গ্যাংগ্রিনাস এরিয়া থাকবে। আর ইউজুয়ালি এখানে ফ্রিকুয়েন্টলি এখানে শক থাকে, কগুলোপ্যাথি থাকে, মাল্টি অর্গান ফেলিওর থাকতে পারে, যেমন ওই গ্যাস গ্যাংগ্রিনে থাকে, এখানেও তাই। মানে মোটামুটি ফিচারগুলি অনেকটা গ্যাস গ্যাংগ্রিনের মতো বাইরের ফিচার, শুধু একটাই বেসিক পার্থক্য, গ্যাস গ্যাংগ্রিনে মাসেল ইনভলভ হবে এবং গ্যাস গ্যাংগ্রিন আরও বেশি অ্যাগ্রেসিভ। এটা রিজন থেকে সিস্টেমে চলে যেতে পারে গ্যাস গ্যাংগ্রিন, কিন্তু ড্যামেজ করতে পারে। এখানেও সিস্টেমে যে মাল্টি অর্গান ফেলিওর সিস্টেমিক ইফেক্ট, কিন্তু এখানে গ্যাস গ্যাংগ্রিনের থেকে টক্সিসিটি এক্সটেনশন লেস প্রোগ্রেসিভ, গ্যাস গ্যাংগ্রিনে আরও মোর প্রোগ্রেসিভ। গ্যাস গ্যাংগ্রিন এখনই দেখছো, 2 ঘন্টা পরে রুগী দেখতে দেখতে খারাপ হয়ে যাবে, কিন্তু নেক্রোটাইজিং ফাসাইটিসে অত অ্যাগ্রেসিভ না, বাট সেলুলাইটিস থেকে মোর অ্যাগ্রেসিভ। তাহলে প্রথমে সেলুলাইটিস, তারপরে নেক্রোটাইজিং ফাসাইটিস, অ্যাগ্রেসিভনেসের দিকে চিন্তা করলে তারপরে গ্যাস গ্যাংগ্রিন। আচ্ছা, চিকিৎসা কি? চিকিৎসা হলো সেলুলাইটিসের চিকিৎসা আমরা বলেছিলাম কনজারভেটিভ ট্রিটমেন্ট, রেস্ট, এলিভেশন, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক। এখানে কনজারভেটিভ ট্রিটমেন্টে হবে না। এখানে যেহেতু গ্যাংগ্রিনাস এরিয়া আছে, সাবকিউটেনিয়াস টিস্যু ড্যামেজ বেশি আছে, এখানে মেন কাজ হলো যেটা এগুলো সব ওপেন করে দিতে হবে। যেখানে অ্যানারোবিক এরিয়া হয়ে আছে ওগুলোকে অ্যারোবিক এরিয়া করে দিতে হবে, ওপেন করে দিতে হবে, অক্সিজেনের চলাচল বাড়াতে হবে। সুতরাং এখানে আগেই অ্যাগ্রেসিভ সার্জিক্যাল ইন্টারভেনশন, এখানে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে বসে থাকলে হবে না, আগে সার্জিক্যাল ইন্টারভেনশন, তারপরে ওষুধের চিন্তা। সার্জিক্যাল ইন্টারভেনশন আমরা কি করব? ওয়াইড ইনসিশন করব, ইনক্লুডিং ডিপ ফাসা, ডিপ মাসেলের আগ পর্যন্ত আমরা পুরো ওপেন করে দেবো, যাতে প্রেশারটা রিলিজ হয়ে যায় এবং অক্সিজেন সার্কুলেশন বাড়ে, অক্সিজেনেশন বাড়ে। টিস্যু অক্সিজেনেশন মানে ফ্র্যাঙ্ক অক্সিজেনেশন, কারণ অক্সিজেনের উপস্থিতিতে আমাদের অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো এমনি গ্রো করতে পারবে না। সুতরাং এটা ওয়াইডলি ইনসিশন দিয়ে দিতে হবে এবং এক্সপ্লোর করে দিতে হবে আপ টু দ্য ডিপ ফাসা। ওই একটু হোমিওপ্যাথি ইনসিশন দিলে হবে না, ডিপ ফাসা পর্যন্ত একেবারে কেটে দিতে হবে। যেসব জায়গায় ডেড টিস্যু আছে সেগুলো তো রেখে লাভ নাই, ডেড টিস্যু সব কেটে বাদ দিতে হবে, ডেড টিস্যু থাকলেই অ্যানারোবিক ব্যাকটেরিয়ার গ্রোথ হবে। হ্যাঁ, সুতরাং ডেড টিস্যু সব কেটে বাদ দিতে হবে। সেলুলাইটিস থেকে পার্থক্য হলো এইগুলা। আর কি, এবার আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক আমরা কি দিব? আমাদের পজিটিভ ব্যাকটেরিয়া ছিল অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক, তাহলে আমাদের অ্যান্টিবায়োটিকও সেরকম দিতে হবে। এমন অ্যান্টিবায়োটিক দিতে হবে যাতে অ্যারোবিক ব্যাকটেরিয়া কভার করে, অ্যানারোবিক ব্যাকটেরিয়াও কভার করে। তাহলে আমরা কি দেই সাধারণত? আর অ্যারোবিকের জন্য আমরা পেনিসিলিন বা সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দেই, যেটাই আমরা দেই না কেন। আর অ্যানারোবিকের জন্য আমরা দেবো মেট্রোনিডাজল। এখানে মেট্রোনিডাজল মাস্ট, নেক্রোটাইজিং ফাসাইটিসে মেট্রোনিডাজল মাস্ট। কথাটার গুরুত্ব হচ্ছে এখানে, ওই যে অ্যারোবিক এবং অ্যানারোবিক দুই ধরনের ব্যাকটেরিয়া, খালি ওয়াইড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বললে হবে না। অ্যানারোবিক কিন্তু ওয়াইড স্পেকট্রামের মধ্যে পড়ে না।
সুতরাং এখানে আমাদের এজ অনুযায়ী, ওয়ার্ড অনুযায়ী, দেশ অনুযায়ী যেসব ব্যাকটেরিয়া ভার্নারেবল সেগুলোর সঙ্গে আমাদের অ্যানারোবিক এর জন্য মেট্রোনিডাজল দিতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর কি আছে, ওই যে পেশেন্টের খুব টক্সিক থাকে, পেশেন্ট শকে থাকতে পারে, মাল্টি অর্গান ফেলিওর থাকতে পারে, সেগুলোর আমাদের চিকিৎসা করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, কন্ট্রোল অফ ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, ইমিউনোসাপ্রেশনের ফ্যাক্টর, ওই আদার কজ অফ ইমিউনোসাপ্রেশন থাকলে ইমিউনোগ্লোবুলিন দরকার হলে দিতে হবে। দিস ইজ দ্য পার্ট অফ ট্রিটমেন্ট। আমি স্লাইডগুলো তোমাদের দরকার হয় পাঠিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করো আমি স্পেশাল কি বলি। এখন এই যে কাজগুলো আমরা করলাম, ওয়াইড ইনসিশন দিলাম, কে ডেব্রাইডমেন্ট করলাম, এর জন্য আলটিমেটলি একটা বিশাল উন ডিফেক্ট তৈরি হবে। এমনি 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 হয়ে যাবে না। সেলুলাইটিসে তো আমরা কাটাকাটি করি নাই, ইসে হয় নাই, উন ডিফেক্ট হয় নাই, হ্যাঁ, বা উন গ্যাপ হয় না। এখানে একটা বিশাল একটা উন গ্যাপ হয়ে যাবে, সেখানে আমাদের উন কাভারেজ, আলটিমেটলি আমাদের উন কাভারেজ লাগবে। উন কাভারেজের ক্ষেত্রে আমি আগেও বলছি, কোশ্চেন যখন পড়িয়েছি, উন কাভারেজ আমরা তিনভাবে করি। একটা হলো আমরা স্পন্টেনিয়াস, ছোট 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 গ্যাপ থাকলে স্পন্টেনিয়াস ক্লোজার হয়ে যায়, আস্তে আস্তে হিলিং হয়ে, সেটাকে বলে হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন। ছোট গ্যাপ থাকলে, ছোটোখাটো গ্যাপ থাকলে এমনি ভরে যাবে, হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন। সেকেন্ডটা হচ্ছে আমরা সেকেন্ডারি সুসার দিতে পারি, উন্ডের মার্জিনটাকে রিলিজ করে কাছাকাছি যদি আনা যায়, আমরা সেকেন্ডারি ক্লোজার সুসার দিয়ে ক্লোজ করে দিতে পারি। আর যদি এত বড় গ্যাপ হয়, যেটা আমাদের এই দুটোতেই সম্ভব না, সেকেন্ডারি ইন্টেনশন, হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশনে সম্ভব না, সেকেন্ডারি সুসার দেওয়া সম্ভব না, সেখানে আমাদের স্কিন কভার দিতে হবে। স্কিন কভার দিতে পারি আমরা দুইভাবে, স্কিন গ্রাফটিং করতে পারি, আমরা ফ্লাপ দিতে পারি। এই কথাগুলো বারবার আসবে কিন্তু। আচ্ছা, তাহলে এখানে আমার অল অ্যাবাউট নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন, আর কিছু বলছি না আমি এখানে। এরপরে হচ্ছে আমাদের গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন সম্বন্ধে আমাদের একটু বলতে, হোয়াট ইজ নেক্রোসিস, হোয়াট ইজ গ্যাংগ্রিন। নেক্রোসিস কি, গ্যাংগ্রিন কি, এটা আরো পরে আরেকটা লেকচারে বোধহয় আছে, তারপর সংক্ষেপে বলে যাই। খুব সিম্পল জিনিস, এটা যেহেতু রিটেলে প্রায় পড়ে, আর ডেফিনেশন জিজ্ঞাসা করা হয়, নেক্রোসিস কি, গ্যাংগ্রিন কি, খুব সিম্পল কথা। নেক্রোসিস হচ্ছে মাইক্রোস্কোপিক ডেথ অফ দ্য সেল। মাইক্রোস্কোপিক ডেথ অফ দ্য সেল ইজ নেক্রোসিস। আর গ্যাংগ্রিন হচ্ছে ম্যাক্রোস্কোপিক ডেথ অফ দ্য টিস্যু। সহজ কথা, একটা সেলের ডেথ, তাহলে নেক্রোসিস যেটা হচ্ছে মাইক্রোস্কোপিক এভিডেন্স, আর গ্যাংগ্রিন হলো খালি চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি। তাহলে একটা হলো মাইক্রোস্কোপিক ডেথ অফ দ্য সেল, আর একটা সেল যদি মাইক্রোস্কোপিক ডেথ হয় তাকে আমরা বলবো সেলুলার সেল নেক্রোসিস। আর ম্যাক্রোস্কোপিক ডেথ অফ দ্য টিস্যু ইজ কল্ড দ্য গ্যাংগ্রিন। তাহলে অনেকগুলো সেল নেক্রোসিস হলে এটা পার্ট অফ গ্যাংগ্রিন হতে পারে, কিন্তু গ্যাংগ্রিনে সেলের সঙ্গে আদার টিস্যুও ড্যামেজ হতে পারে। তাহলে এটা ম্যাক্রোস্কোপিক ডেথ অফ দ্য টিস্যু, মাইক্রোস্কোপিক ডেথ অফ দ্য সেল। বিশাল ডেফিনেশন পড়ার দরকার নাই, এইটুকুন লেখলে ফুল মার্ক পাবে, অপ্রয়োজনীয় কথা লেখার দরকার নেই। আচ্ছা, গ্যাংগ্রিন কয় রকম হয়? গ্যাংগ্রিন দুই রকম হয়। গ্যাংগ্রিন হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, ওয়েট গ্যাংগ্রিন। এক কথায় দুই রকম টাইপ হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, ওয়েট গ্যাংগ্রিন। ওয়েট গ্যাংগ্রিনের একটা স্পেশাল ভ্যারিয়েন্ট আছে, সেটা হলো গ্যাস গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন কিন্তু বেসিক্যালি দুই রকম, ড্রাই গ্যাংগ্রিন, ওয়েস্ট গ্যাংগ্রিন। খুব সিম্পল দুই তিনটা, যেহেতু তোমাদের মার্ক থাকে কম, গ্রস জিনিস জানবা। পার্থক্যটা কি হবে? ড্রাই গ্যাংগ্রিন, ওয়েট গ্যাংগ্রিনের পার্থক্য কি? ড্রাই গ্যাংগ্রিনে কি হয়? কোয়াগুলেটিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিস হয় ড্রাই গ্যাংগ্রিন। আর ওয়েট গ্যাংগ্রিনে হয় লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। এটা একদম প্যাথোলজির কথা। লিকুইফ্যাক্টিভ, কোথায় লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস হয়, কোথায় কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়? কোয়াগুলেটিভ নেক্রোসিস আছে ইসকেমিয়া অফ দ্য সেল যদি হয়, ইসকেমিক ডেথ অফ দ্য সেল যদি হয়, সেখানে হয় কোয়াগুলেটিভ নেক্রোসিস। এক্সেপ্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কি বলে ইসকেমিক নেক্রোসিসও হয়, তাহলে লিকুইফ্যাক্টিভ বা পলিকোয়াটিভ নেক্রোসিস বলে। হ্যাঁ, তাহলে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস হবে। হ্যাঁ, তাহলে ইসকেমিয়া, সব টিস্যুতে ইসকেমিয়া হলে হবে কোয়াগুলেটিভ নেক্রোসিস, ব্রেন সেল। আর লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস বা ওয়েট গ্যাংগ্রিন কোথায় হবে? ডিউ টু ইনফেকশন। কোনো জায়গায় যদি ইনফেকশন অফ দ্য সেল হয়, ইনফেক্টিভ কজ যদি ইনফেকশন হয়, তাহলে হবে হচ্ছে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, ইনক্লুডিং ইসকেমিক নেক্রোসিস অফ দ্য ব্রেন সেল। হয়ে গেল। ক্লিনিক্যালি পার্থক্য কি হয়? ড্রাই গ্যাংগ্রিনে হচ্ছে
ইস্কেমিয়ার জন্য হয়, তাহলে এখানে ড্রাই অ্যান্ড শ্রিভেলড হয়, টিস্যুটা ড্রাই অ্যান্ড শ্রিভেলড, ব্ল্যাক, ড্রাই অ্যান্ড শ্রিভেল হয়। আর ওয়েট গ্যাংগ্রিনে কি হবে, টিস্যুটা ওয়েট হবে, ডিসচার্জিং হবে, ইভেন স্মেলিং, ফাউল স্মেলিং হতে পারে। লাইন অফ ডিমার্কেশন ওয়েট গ্যাংগ্রিনে ওয়েল ডিফাইন্ড, একদম দেখা যাবে ডেড টিস্যু এবং অ্যালাইভ টিস্যুর মাঝখানে লাইন অফ ডিমার্কেশন থাকবে। ওয়েট গ্যাংগ্রিনে এটা মোর ইল ডিফাইন্ড, এটা বোঝা যাবে না, এটা ইল ডিফাইন্ড, কোথায় ডেড টিস্যু শেষ হলো আর কোথায় লিভিং টিস্যু শুরু হলো পরিষ্কার করে বোঝা যাবে না। তাহলে এই কয়টা জিনিস বলতে পারলেই হবে, বেসিক আরো অনেক পার্থক্য আছে, আরো অনেক পার্থক্য আছে। তারপরে ড্রাই গ্যাংগ্রিনটা হচ্ছে, এটা কি কি বললাম, যে লাইন অফ ডিমার্কেশন ইজ ক্লিয়ার, ওয়েট গ্যাংগ্রিনে লেস ক্লিয়ার। ড্রাই, শিভেল, মামিফাইড হবে ড্রাই গ্যাংগ্রিন, আর ওখানে যে ইডিমাটাস, পিউট্রিফাইড, ডিসকালার্ড, ডিসচার্জিং এসব হবে। আর কজ বললাম আমি কি কি, একটা হলো ইসকেমিক নেক্রোসিস, একটা হচ্ছে ইনফেক্টিভ নেক্রোসিস। আর বাকি থাকলো কি স্পেশাল টাইপ অফ ওয়েট গ্যাংগ্রিন, একটা আছে গ্যাস গ্যাংগ্রিন, এর আরেকটা নাম এই যে একটু আগেও বললাম, এটা আরেকবার একটু আলোচনা করবো এই টপিকে, সেটা হচ্ছে মায়োনেক্রোসিস। এটা স্পেশাল টাইপ অফ ব্যাকটেরিয়া দিয়ে হয়, হ্যাঁ, এটা স্পেশাল কিছু ফিচার আছে, আমরা সেটা পরে বলবো, আমরা এখান থেকে বেরোয় আসি। খুব ইম্পর্ট্যান্ট একটা ডেফিনেশন বলা, জিজ্ঞাসা করা হয়, বয়েল বা ফারাঙ্কেল আর একটা হচ্ছে কার্বাঙ্কেল, পাস অ্যাবসেস, ইনভ্যারিয়েবলি এটা তোমাকে ফেস করতেই হবে, যে কোনো সেকশনেই যাও, সেটা অসপিতে যাও, শর্টে কোশ্চেনে যাও, শর্ট কেসে যাও, ভাইবা বোর্ডে যাও, কোথাও না কোথাও তোমাকে ফেস করতে হবে এই কোশ্চেনগুলো। হোয়াট ইজ বয়েল অর ফারাঙ্কেল, খুব সিম্পল জিনিস, এটা হচ্ছে it is an abscess involving the hair follicle, সিম্পল। হেয়ার ফলিকেলের গোড়ায় যদি অ্যাবসেস হয় তাহলে তাকে আমরা বলি বয়েল। হেয়ার ফলিকেল, ইট ইজ অ্যান অ্যাবসেস, ইট ইজ অ্যান অ্যাবসেস ইনভলভিং দ্য হেয়ার ফলিকেল, এলি হেয়ার ফলিকেলের গোড়ায় একটা অ্যাবসেস হলে তাকে আমরা বলি বয়েল বা ফারাঙ্কেল। কি দিয়ে হয়, এটা হয় ক্লাসিক্যালি স্টাফাইলোকক্কাস দিয়ে হয়, পায়োজেন, স্টাফাইলোকক্কাস পায়োজেনিস দিয়ে হয়। স্টাফাইলোকক্কাস স্টাফাইলোজেনিস দিয়ে হতে পারে, আবার অ্যারিজেনোসা দিয়েও হতে পারে। আচ্ছা, অরিয়াস দিয়ে হয়, সরি পায়োজেনিস অরিয়াস। আচ্ছা, তাহলে পাস ফর্মিং স্টাফাইলোকক্কাস যেটা পায়োজেনিক স্টাফাইলোকক্কাস দিকে, ইট ইজ অ্যান, দিস ইজ দ্য অ্যাবসেস অফ হেয়ার ফলিকেল, অ্যাবসেস ইন দ্য হেয়ার ফলিকেল। হ্যাঁ, হেয়ার ফলিকেল এবং এর যে গ্ল্যান্ড আছে সেখানে হচ্ছে এটাই একটা অ্যাবসেস হলে তাকে বলি আমরা বয়েল বা কার্বাঙ্কেল। আচ্ছা, ফারাঙ্কেল কি বলে, অনেকগুলো কার্বাঙ্কেল, এই সরি ভুল বললাম, বয়েল বা ফারাঙ্কেল। কার্বাঙ্কেল কাকে বলে, এর সঙ্গে যদি আমরা মিলিয়ে বলি, কার্বাঙ্কেল হচ্ছে অনেকগুলো ফারাঙ্কেল বা অনেকগুলো বয়েল একসঙ্গে যদি হয়, মানে অনেকগুলো হেয়ার ফলিকেলের গোড়ায় যদি একসঙ্গে পায়োজেনিক স্টাফাইলোকক্কাস দিয়ে ইনফেকশন হয়, তাহলে আমরা বলি কার্বাঙ্কেল, বাট এর সঙ্গে আরো কিছু যোগ হবে। কার্বাঙ্কেল হলে আমরা সিম্পলের সাথে তুলনা করার জন্যই বলছি, একটা হেয়ার ফলিকেলের গোড়ায় হলে পারে আমরা বলি কি বলে বয়েল বা ফারাঙ্কেল, আর অনেকগুলো হেয়ার ফলিকেলের গোড়ায় যদি ইনফেকশন হয় তখন আমরা বলি কার্বাঙ্কেল। এর সঙ্গে আরো থাকে সাবকিউটেনিয়াস টিস্যু নেক্রোসিস এবং মাল্টিপল ডিসচার্জিং সাইনাস, অনেকগুলো অ্যাবসেস হয়েছিল, অনেকগুলো ডিসচার্জিং পয়েন্ট থাকবে সারফেসে। বাট এর ইম্পর্ট্যান্ট যেটা এখানে অতিরিক্ত যেটা থাকবে সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু নেক্রোসিস মাস্ট, ওই নেক্রোটাইজিং ফাসাইটিসের মধ্যে সাবকিউটেনিয়াস টিস্যু নেক্রোসিসও এখানে থাকবে, বাট ইট ইজ লোকালাইজড। আর নেক্রোটাইজিং ফাসাইটিস হচ্ছে স্প্রেডিং ইনফেকশন, সেলুলাইটিস স্প্রেডিং ইনফেকশন, আর কার্বাঙ্কেল হলো একটা অ্যাবসেসের মডিফাইড ফর্ম, সুতরাং এটা অ্যাবসেস অলওয়েজ লোকালাইজড হবে, লোকালাইজ হবে। কিন্তু ফারাঙ্কেল থেকে মোর অ্যাগ্রেসিভ, মোর সিভিয়ার, পরে আমরা এটা নিয়ে আলোচনা করবো। তাহলে এখানে হলো কি স্টাফাইলোকক্কাস দিয়ে হলো, এটা ক্লাসিক্যাল এক্সাম্পল কি তোমরা জানো, যে চোখে আমাদের স্টাই হয়, স্টাই বা হার্ডিওলাম হয়, চোখের গোড়ায় যে আঞ্জন বলে অনেকে, যে চোখের লোমকূপের গোড়ায় কি পেনফুল দেখা যায়, চকচক করছে একটা লোমকূপের গোড়ায় একটা ফোড়া, কানে হয়, নাকে হয়, অনেক সময় নাকে একটা ফোড়ার মতো হয়ে থাকে, ভেরি মাস পেনফুল একটা, ওই পাশটা যদি একটু বের করে দেওয়া যায়, কোনো রকম বের করে দেওয়া যায়, ব্যথাও সাথে সাথে ভালো হয়ে যায়, ওই
লিশনের সাথে সাথে ভালো হয়, কোনো ওষুধ লাগে না। সুতরাং বয়েল বা ফারাঙ্কেলের চিকিৎসা কি? ড্রেনেজ অফ দি অ্যাবসেস। ওই অ্যাবসেসটা ড্রেন করে দিলেই হবে। এটা একেবারেই লোকালাইজড, অ্যাবসেসে কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নাই, টোটালি কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নাই। যদি অ্যাবসেসটা তুমি বের করে দাও, কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নাই। তাহলে একটা বয়েলে আমরা কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নাই, জাস্ট সিম্পল ড্রেনেজ অফ দি অ্যাবসেস। ওই অ্যাবসেসটা ড্রেন করে দিলেই রোগী ভালো হয়ে যাবে। তো বলতে পারো যে আমরা তো ওষুধ খেয়ে অনেক সময় ভালো করি, ইট ইজ নট দ্য ট্রিটমেন্ট। আমরা অনেক কিছু করি, এটা নট দ্য ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হলো ওই অ্যাবসেসটাকে বের করে দিতে হবে, সাথে সাথে রোগী ভালো হয়ে যাবে, পেইনও থাকবে না, ভালো হয়ে যাবে। আচ্ছা, কখন আমরা অ্যাবসেস বা বড় অ্যাবসেস থাকলে অ্যান্টিবায়োটিক দেবো পরে বলবো, আমরা এখন বলছি না। এবার আমরা আসি বয়েল থেকে পাস। বয়েলের ভিতর যে ডিসচার্জটা থাকে ওইটাকেই তো আমরা পাস বলি। প্রুলেন যে কালেকশনটা থাকে ওইটাকেই আমরা পাস বলি। তাহলে পাসের ডেফিনেশনটা কি হবে? পাস হচ্ছে দিস ইজ দ্য ইনফ্লামেটরি এক্সুডেট। পাস হচ্ছে জাস্ট ইনফ্লামেটরি এক্সুডেট। কি থাকে এখানে? এটা হচ্ছে ডেড অ্যান্ড ডাইং লিউকোসাইট অ্যান্ড প্যারেনকাইমাল সেল ডেব্রিস। তাহলে এটা পাসের মধ্যে কি থাকে? ডেড অ্যান্ড ডাইং লিউকোসাইট, যে ডেড লিউকোসাইটগুলো মারা গেছে সেগুলোও থাকে, অথবা যেগুলো মারা যাচ্ছে দুর্বল সেগুলোও থাকে, ডিটাচড হয়ে গেছে বডির থেকে। প্লাস ডেড প্যারেনকাইমালস, যে টিস্যুটাই লিশনটা হয়েছে সেই টিস্যুগুলি থাকে, উইথ ব্যাকটেরিয়া থাকতে পারে, ইনফেক্টিভ আর এজেন্টগুলো সেখানে থাকতে পারে। সুতরাং একটা প্রুলেন্ট ইনফ্লামেটরি এক্সুডেটের মধ্যে যা থাকে এখানেও তাই থাকবে। তাহলে প্রুলেন্ট ইনফ্লামেটরি এক্সুডেট রিচ ইন লিউকোসাইট, ডেড অ্যান্ড ডাইং দুই রকমই হবে, অ্যান্ড প্যারেনকাইমাল সেল ডেব্রিস। দিস ইজ কল্ড পাস। এই পাস হচ্ছে, পাসের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক আছে। পাস আমরা দেখে কিভাবে বুঝবো? কোন ব্যাকটেরিয়া দিয়ে আমাদের বুঝতে হবে। পাসের চেহারা দেখে আমরা অনেক সময় বুঝতে পারি কোন ধরনের ব্যাকটেরিয়া আছে। কারণ আমাদের কনভেনশনালি যদি পাসে কোনো অ্যান্টিবায়োটিক দিতে হয় তাহলে আমরা সেই পাসের চেহারা দেখে অ্যান্টিবায়োটিকটা সিলেক্ট করি। কিভাবে? পাসের চেহারা দেখে। যেমন পাসটা যদি থিন হয় তাহলে আমরা ধরে নিই এটা স্ট্রেপ্টোকক্কাস। যদি থিক যদি হয়, হ্যাঁ, থিক পাস যদি হয়, বা কিসের মতো বলবো, যে হোয়াইটিশ থিক বা ক্রিমি থিক যদি পাস হয় তাহলে তাকে আমরা বলি স্টাফাইলোকক্কাস দিয়ে হয়েছে। পাসটা যদি গ্রিনিশ কালার হয় তাহলে আমরা বলি সুডোমোনাস দিয়ে হয়েছে। পাসটা যদি গ্রানুলার হয় তাহলে আমরা বলি যে সেখানে অ্যাক্টিনোমাইকোসিস হয়েছে, ইনফেকশন হয়েছে। যদি পাসটা ফাউল স্মেলিং হয় তাহলে আমরা বলি এটা অ্যানারোবিক ইনফেকশন হয়েছে। সুতরাং পাসের ক্যারেক্টারিস্টিক দেখেও আমরা ইনফেকশনকে সন্দেহ করতে পারি, কিন্তু ফাইনাল ডায়াগনোসিস করতে গেলে আমাদের গ্রাম স্টেনিং করতে হবে অথবা কালচার করতে হবে। এখান থেকে এবার বেরোয় এসে আমি কার্বানকেলে যাই। এটা একেবারে খুবই ইম্পর্ট্যান্ট, এটা জিজ্ঞাসা করে না এমন খুব কম হয় বোর্ড অনে। কার্বানকেল জিজ্ঞাসা করার দুটো উদ্দেশ্য থাকে। এটা ধরে নেই তোমরা এটা জেনে এসছো এবং এর চিকিৎসা তোমরা জানো বা কি করতে হয় জানো, এটা সম্বন্ধে তোমার ধারণা আছে। এটা সুতরাং এই যে কিছু কিছু সাবজেক্ট আছে যেটা না পড়িয়ে যেতে হয় না পরীক্ষায়, তার মধ্যে একটা কার্বানকেল। তাহলে কার্বানকেলে কি হবে? এখানে কি কি ফিচার থাকে? এখানে এটা কালেকশন অফ বয়েল বা ফারাঙ্কেল বলেছিলাম, বাট এখানে নেক্রোটাইজিং ইনফেকশন অফ দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে, ওই নেক্রোটাইজিং ফাসাইটিসের মতো। কিন্তু পার্থক্য হলো নেক্রোটাইজিং ফাসাইটিস হবে প্রোগ্রেসিভ, এটা লোকালাইজড। কম্পোস্ট অফ গ্রুপ অফ ফারাঙ্কেল, এই যে আগেই বললাম। কার্বাঙ্কেল ডিপ ইনফেকশন উইথ এ গ্রুপ অফ পাইলোসেবাসিয়াস ফলিকেল, ওই একই কথা, হেয়ার ফলিকেলে যে ইনফেকশন এক গ্রুপে একসঙ্গে হয়। সুতরাং এটা কোথায় হবে? গ্রুপ অফ হেয়ার ফলিকেল যেখানে এক জায়গায় একসঙ্গে থাকে সেখানে বেশি হবে। তার মানে কোথায় হয় এগুলো? মোর হেয়ারি এরিয়া যেসব জায়গা সেখানে বেশি হয়। ন্যাপ অফ দ্য নেক, অ্যাক্সিলা, ইনগুইনাল রিজেন, এইসব জায়গায় এটা বেশি হয়, কারণ এখানে হেয়ার ফলিকেল বেশি থাকে, হেয়ারি বেশি থাকে। সুতরাং যেসব জায়গায় বেশি হেয়ারি, কাছাকাছি অনেকগুলো হেয়ার ফলিকেল থাকে, সুতরাং সেখানে এটা বেশি হবে। খুব সিম্পল জিনিস। কি দিয়ে হয়? অর্গানিজম কিন্তু একই, স্টাফাইলোকক্কাস অরিয়াস, একই কথা। এটা ফারাঙ্কেল থেকে পার্থক্যটাকে, এটা মোর লার্জার হবে, অনেকগুলো জায়গায় ফলিকেল যেহেতু ইনভলভ করছে, এটা
মোর লার্জার হবে, হ্যাঁ, এবং যেহেতু বড় হবে সিমটমগুলো ফারাঙ্কেল থেকে বেশি থাকবে, কার্বাঙ্কেলের বেশি থাকবে। আচ্ছা, তাহলে কি কি বললাম আমি, যেটা স্কিন ইনফেকশন, এটা গ্রুপ অফ ফলিক ফারাঙ্কেল, বাট দেয়ার ইজ সাম নেক্রোটাইজিং লিশন অফ দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে। এটাও স্টাফাইলোকক্কাস দিয়ে হয়। এটায় লার্জার ইন সাইজ হবে ফারাঙ্কেল থেকে এবং মোর সিমটোমেটিক বা মোর পেনফুল হবে। এর চিকিৎসা কি হবে, চিকিৎসার মধ্যে আমি একটা কথা বলবো, চিকিৎসা কি হবে এটা জানতে হবে। তার ডেফিনেশনটা তোমরা একটু ডেফিনেশনটা বলি নাই, আমি তোমাদের স্লাইড পাঠিয়ে দেবো বলে। কার্বাঙ্কেলের তাহলে ডেফিনেশনটা কি হবে, ডেফিনেশন হবে, এটা কিন্তু জিজ্ঞাসা করবে, কার্বাঙ্কেলের ডেফিনেশন জিজ্ঞাসা করবে, সেলুলাইটিসের ডেফিনেশন জিজ্ঞাসা করবে। বয়েলের তো ডেফিনেশন বলার তেমন কিছু নাই, হ্যাঁ, এটা হচ্ছে স্টাফাইলোকক্কাল ইনফেকশন অফ দি হেয়ার ফলিকেল বললেই হয়ে যায়, এটার ডেফিনেশন জিজ্ঞাসা করবে। মাল্টিপল ডিপ সিটেড অ্যাবসেস উইথ সাবকিউটেনিয়াস নেক্রোসিস, টিস্যু নেক্রোসিস, which discharging onto the surface through multiple discharging sinus বা মাল্টিপল সাইনাসেস, পুরোটা বলতে হবে। তাহলে মাল্টিপল, আমি স্লাইড পাঠিয়ে দেবো দরকার হয়, মাল্টিপল ডিপ সিটেড অ্যাবসেস উইথ সাবকিউটেনিয়াস টিস্যু নেক্রোসিস হুইচ ডিসচার্জ টু দ্য সারফেস থ্রু দ্য মাল্টিপল সাইনাসেস। তাহলে কি কি কথা বললাম এখানে, যেটা ডিপ সিটেড মাল্টিপল অ্যাবসেস বা ফারাঙ্কেল হবে, ডিপ সিটেড সাবকিউটেনিয়াস টিস্যু নেক্রোসিস থাকবে এবং সারফেসে মাল্টিপল ডিসচার্জিং সাইনাস থাকবে। কোথায় কোথায় হয় আমি অলরেডি বলে ফেলছি, এটা জিজ্ঞাসা করবে কোথায় কোথায় হয়, কোথায় কোথায় হয়, কাদের বেশি হয়, কোথায় কোথায় হয়, নেপ অফ দ্য নেকে বেশি, নেপ অফ দ্য নেক মানে ঘাড়ের পিছনে, নেকের পিছনে এই জায়গাটা বেশি হয়। ব্যাক অফ দ্য ট্রাঙ্ক, এটা প্রায় দেখা যায় অ্যাডাল্টে, ডায়াবেটিক রোগীদের প্রায় দেখা যায় ব্যাক অফ দ্য ট্রাঙ্ক, পিঠের পিছন দিকে হয়। ওভার দ্য শোল্ডার, গ্লুটিয়াল রিজিন, থাই অ্যান্ড অ্যাক্সিলা, অ্যাক্সিলা আগেই বলতে পারো, ওভার দ্য শোল্ডার, অ্যাক্সিলা, গ্লুটিয়াল রিজিন অ্যান্ড ইনগুইনাল রিজিন বা থাই, যেটা বলতে পারো। তাহলে এইসব জায়গায় এই কার্বাঙ্কেলগুলো বেশি হয়। কাদের বেশি হয়, ওই যে কথা বললাম, হেয়ারি যারা তাদের বেশি হয়, মেল বেশি হেয়ারি, মেলদের বেশি হয়, মেলদের থেকে মেলদের এটা বেশি হয়, যারা হেয়ারি তাদের বেশি হয়, যারা ডায়াবেটিক তাদের বেশি হয়, মানে যারা প্রন টু ইনফেকশন, ওই যে আগেই বলেছি প্রন টু ইনফেকশন যাদের, হেয়ারিদের বেশি হয়, ডায়াবেটিকদের বেশি হয়, ইমিউনো কম্প্রোমাইজ যারা তাদের বেশি হয়। তাহলে হয়ে গেল কোথায় বেশি হয়, কাদের বেশি হয়। চিকিৎসা কি, চিকিৎসা ইম্পর্ট্যান্ট কথা এখানে বলতে হবে। চিকিৎসা আমরা ফারাঙ্কেলে বলছিলাম জাস্ট অ্যাবসেসটা ড্রেন করে দিলে, হেয়ারটা তুলে দিলে অথবা একটা সিম্পল ইনসিশন দিয়ে দিলে পারি হয়ে যাবে, কিন্তু এখানে সিম্পল ইনসিশন দিলে হবে না, এটা একটা বড় লিশন, এখানে ইনসিশন দিলে পুরোটা অ্যাবসেস, অনেক অ্যাবসেস আছে এখানে, পুরোটা ড্রেন করতে হবে। প্লাস নিচে সাবকিউটেনিয়াস টিস্যু নেক্রোসিস আছে, নেক্রোসিস মানে ড্যামেজ টিস্যু, ড্যামেজ টিস্যু তো বডিতে রাখা যাবে না, ওটা কেটে বাদ দিতে হবে। তাহলে এখানে স্পেশাল একটা ইনসিশন দেওয়া হয়। কি ইনসিশন দেওয়া হয় এই কথাটা বলতে হবে, ক্রুশিয়েট ইনসিশন দেওয়া হয়। ক্রুশিয়েট ইনসিশনের কথা আমি এর আগেও একবার তোমাদের এক জায়গায় বলেছিলাম, কোথায় সেটা বলছিলাম, পেরিয়ানাল অ্যাবসেসে। পেরিয়ানাল অ্যাবসেসে ক্রুশিয়েট ইনসিশনের সাথে ডিরুপিং করা হয়, কেটে বাদ দেওয়া হয়, এটা ফ্ল্যাপগুলো কেটে বাদ দেওয়া হয়, একটা ডায়মন্ড শেপ একটা গ্যাপ তৈরি করে দেওয়া হয়। এখানে এগুলো করতে হবে না, এখানে শুধু ক্রুশিয়েট ইনসিশন দিয়ে ফ্ল্যাপগুলো তুলে ফেলতে হবে, চারটা ফ্ল্যাপ চারিদিকে পাতার মতো বা পাপড়ির মতো তুলে নিচের থেকে আমরা সমস্ত ডেব্রাইড করে দেবো, টিস্যুগুলো ডেড টিস্যুগুলো ডিব্রাইড করে দেবো। তাহলে ক্রুশিয়েট ইনসিশন দিতে হবে, উন ডিব্রাইডমেন্ট করতে হবে। তাহলে চিকিৎসা হচ্ছে ক্রুশিয়েট ইনসিশন অ্যান্ড উন ডিব্রাইডমেন্ট, এটা ইমিডিয়েট চিকিৎসা। এরপরে কি করতে হবে, ড্রেসিং করতে হবে। ড্রেসিং করতে করতে ওই একটা, এটা এখানে কি কি ঘটনা ঘটতে পারে, একটা বড় গ্যাপ হয়ে যেতে পারে, যেহেতু একটা বড় একটা লিশন, যদি ফ্ল্যাপগুলো ক্রুশিয়েট ইনসিশনের ওই চারটা ফ্ল্যাপ যদি কোনোভাবে স্কেবিক হয়ে যায়, একটা উন গ্যাপ হয়ে যাবে। উন গ্যাপ হলে কি কি ভাবে বন্ধ হতে পারে আগেই বলেছি, এটা সেকেন্ডারি হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন হতে পারে, ছোট গ্যাপ থাকলে আমরা সেকেন্ডারি সুসার দিয়ে দিতে পারি, স্কিন গ্রাফটিং করতে পারি বা ফ্ল্যাপ করতে পারি। তাহলে আমরা ক্রুশিয়েট ইনসিশন দেবো অ্যান্ড ডিব্রাইডমেন্ট করব, তারপরে রেগুলার ড্রেসিং করব,
তারপরে উন্ড ক্লোজার করব। ক্লোজারের কি কি মেকানিজম সেটা আমরা বলবো। যদি এখানে বলে যে হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন হলে কি অসুবিধা হবে, লং টাইম লাগবে হিলিং এ, আর একটা ব্যাড স্কার হবে, একটা বড় একটা লার্জ একটা স্কার হবে। হ্যাঁ, তাহলে একটা অনেক বেশি সময় লাগবে এবং একটা ব্যাডলি স্কার হবে। এই ছাড়া নতুন কিছু জানার নাই। তাহলে একটা উন্ড ক্লোজার যেভাবে আমরা করি ঠিক সেইভাবে করব। কি অ্যান্টিবায়োটিক দেব? আগেই বলেছি এটা স্টাফাইলোকক্কাল ইনফেকশন। তাহলে স্টাফাইলোকক্কাসের এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ, থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক আগেই বলেছি, থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক হবে স্পেসিফিক, হ্যাঁ, অ্যান্ড ন্যারো স্পেকট্রাম। তাহলে এখানে আমাদের বেস্ট অ্যান্টিবায়োটিক কোনটা? ফ্লুক্লোক্সাসিলিন অথবা ক্লোক্সাসিলিন, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আমরা দিব। কারণ এটা যেহেতু ওয়াইড লিশন, অনেক ওয়াইড লিশন এবং টিস্যু নেক্রোসিস আছে, আমরা একটা অ্যান্টিবায়োটিক দেবো। সিম্পল ফারাঙ্কেলে বা বয়েলে আমাদের অ্যান্টিবায়োটিকের দরকার নেই। তাহলে দিস ইজ অল অ্যাবাউট কার্বাঙ্কেল। আচ্ছা, আরো কতগুলো কথা আছে, ওগুলো তো সবসময় লাগবে। ওই যে যদি রুগীর কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, ডায়াবেটিস, ইমিউনো কম্প্রোমাইজ, সেগুলো ওই একই রকম ভাবে ম্যানেজ করতে হবে আমাদের। রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে সেগুলোর চিকিৎসা করতে হবে। এবার আমরা আসি অ্যাবসেস। অ্যাবসেসের ডেফিনেশন কি তা তোমরা মোটামুটি জানো। অ্যাবসেস হচ্ছে লোকালাইজড কালেকশন অফ পাস। এখানে কিন্তু অ্যাবনর্মাল কথাটা বলবা না, কারণ পাস ইজ অলওয়েজ অ্যাবনর্মাল, এটা বলার দরকার নেই। তাহলে লোকালাইজ কালেকশন অফ পাস ইন এ ক্যাভিটি লাইন বাই পায়োজেনিক মেমব্রেন। এই কয়টার মধ্যে কোনো শব্দ বাদ দিলে হবে না, তুমি যে ভাষাই বলো না কেন। তাহলে লোকালাইজ কালেকশন অফ পাস উইদিন এ ক্যাভিটি করাও জরুরি না, লোকালাইজ কালেকশন অফ পাস লাইন বাই পায়োজেনিক মেমব্রেন। পায়োজেনিক মেমব্রেনে কালেকশন মধ্যে কাভারিং এরিয়াতে যদি না হয়, এটা অ্যাবসেস হবে না। মনে করো তুমি হাতের উপরে 1 চামচ অ্যাবসেস এনে ঢেলে দিলে, এটা কিন্তু পাস এনে ঢেলে দিলে, এটা কিন্তু অ্যাবসেস হবে না। অ্যাবসেস হতে হলে ওইখানে তৈরি হতে হবে, তার এভিডেন্স হলো ওই পায়োজেনিক মেমব্রেন, যে ওখানে একটা ইনফ্লামেটরি প্রসেস ওখানে হয়েছিল। তাহলে অ্যাবসেসের ডেফিনেশন হচ্ছে লোকালাইজ কালেকশন অফ পাস ইন এ ক্যাভিটি লাইন বাই পায়োজেনিক মেমব্রেন। অ্যাবসেসের সাইট কোথায়? আমি টু দ্য পয়েন্টে, আমি বেশি কথা বলতে চাচ্ছি না। অ্যাবসেসের সাইট কোথায়? স্পেসিফিক সাইটগুলো বলতে হবে। সাইটগুলো অ্যাবসেস এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে। ইন্টারনাল অ্যাবসেসগুলো আমরা আগে বলে নেই। ইন্টারনাল অ্যাবসেস কোথায়? উপর থেকে নিচের দিকে যদি আমরা চিন্তা করি, উপর থেকে মনে রাখার সুবিধার জন্য, ব্রেন অ্যাবসেস হতে পারে, লাং অ্যাবসেস হতে পারে, লিভার অ্যাবসেস হতে পারে, কিডনি অ্যাবসেস হতে পারে, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে অ্যাবসেস হতে পারে, পেলভিক ক্যাভিটির মধ্যে, যেটাই তুমি বলো না কেন। তাহলে কি কি হলো? ব্রেন অ্যাবসেস, লাং অ্যাবসেস, লিভার অ্যাবসেস, কিডনি অ্যাবসেস, ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস। এগুলো হচ্ছে ইন্টারনাল অ্যাবসেস। এর একটা স্পেশাল ইম্পর্টেন্স আছে, জন্য এটা আলাদা করে ভাগ করলাম। আর এক্সটার্নাল অ্যাবসেস কিভাবে আছে? আমরা ওই আবার উপর থেকে যদি চিন্তা করি মনে রাখার সুবিধার জন্য, স্কাল্পে অ্যাবসেস হয়, স্কাল্পে সফট টিস্যুতে, নেকে হতে পারে, ব্যাকে হতে পারে, অ্যাক্সিলাতে হতে পারে, ব্রেস্টে হতে পারে, তারপর এনি প্যারাইটাল এরিয়া মানে বডি ওয়ালের ক্যাভিটির যে কোনো জায়গায় হতে পারে, গ্লুটিয়াল হতে পারে, পেরিয়ানাল হতে পারে, স্কিওরেক্টাল হতে পারে। তাহলে কমন অনেক সাইট বললাম, আরও অনেক সাইট আছে বডির যে কোনো জায়গায়। অ্যাবসেস এনিওয়্যার, বডির যে কোনো জায়গায় হতে পারে। তাহলে যদি কোশ্চেন যদি অ্যাবসেস কোথায়, অ্যাবসেস যে কোনো জায়গায় হতে পারে। বই অ্যাবসেস হতে পারে না এমন, মনেও হতে পারে অ্যাবসেস। হ্যাঁ, তাহলে এক্সটার্নাল অ্যাবসেসের কমন সাইটগুলো উপর থেকে নিচের দিকে আমি বললাম। স্কাল্প, ফেসেও তো হয় বিভিন্ন জায়গায় অ্যাবসেস, প্যারোটিডে অ্যাবসেস হয়, খুব ইম্পর্ট্যান্ট অ্যাবসেস। আমরা আগেই বলেছি প্যারোটিড অ্যাক্সিলা ইমিডিয়েট ড্রেনেজ করতে হয়, দেরি করা যায় না। তাহলে স্কাল্পে হতে পারে, প্যারোটিড এরিয়াতে যদি বলতে চাও বলতে পারো, নেকে হতে পারে, তারপর ব্যাকে হতে পারে, অ্যাক্সিলাতে হতে পারে, ব্রেস্টে হতে পারে, লিভারে হতে পারে, প্যারাইটাল ওয়ালে হতে পারে, গ্লুটিয়াল রিজিনে, পেরিয়ানাল রিজিনে, স্কিওরেক্টাল অ্যাবসেস হতে পারে। কমন অল আর এক্সটার্নাল অ্যাবসেস, মানে বাইরের থেকে এগুলো অ্যাপ্রোচ করা যায়। এক্সটার্নাল অ্যাবসেসের চিকিৎসা হলো অলওয়েজ ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। অলওয়েজ ইনসিশন অ্যান্ড ড্রেনেজ বলে আমরা তো অনেকে দেয় না, অনেকে অনেক কিছু করে, এগুলো চিকিৎসা না। চিকিৎসা অ্যাবসেস এনিহোয়ার শুড বি ড্রেন। শরীরের কোথাও অ্যাবসেস হলে সেটা ড্রেন করতে হবে, এটা চিকিৎসা। এর বাইরে যদি তুমি করো সেটা অপচিকিৎসা। সুতরাং অ্যাবসেস এনিহোয়ার শুড বি ড্রেন। অ্যাপেন্ডিসাইটিস, যখন তুমি ক্লিনিক্যালি কনফার্ম হবা যে
ইট ইজ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, দেন ট্রিটমেন্ট ইজ অপারেশন। আর কি কি করা যায় সেটা আরো অন্য কথা, বিকল্প। ইট ইজ নট দ্য ক্লাসিক্যাল ট্রিটমেন্ট। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস কনফার্ম যদি তুমি হয়ে যাও, ট্রিটমেন্ট ইজ অ্যাপেন্ডিসেক্টমি। হ্যাঁ, এর কোনো আর কোনো চিকিৎসা নাই। অ্যাবসেসও তাই। এক্সটার্নাল অ্যাবসেসের চিকিৎসা হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, যেখানে হবে সেই অনুযায়ী ড্রেন করতে হবে। কিভাবে আমরা ইনসিশনটা কোথায় দেই? ওই যে ব্রেস্টে বলছিলাম যে আমরা মোস্ট ফ্লাকচুয়েন্ট পয়েন্ট, মোস্ট ডিপেন্ডেন্ট পয়েন্ট, এই দুটো। আরও অনেক ক্রাইটেরিয়া আছে, আমরা যখন ইনসিশন পড়াবো তখন এটা বলবো ইনসিশন কিভাবে দিতে হয়। ইনসিশনও আমি এরপরে পড়াবো, তখন বলবো। কিন্তু অ্যাটলিস্ট যে দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মোস্ট ফ্লাকচুয়েটিং পয়েন্ট অ্যান্ড মোস্ট ডিপেন্ডেন্ট পয়েন্ট। এই দুটোকে কনসিডার করে আমরা একটা ইনসিশনকে আমরা প্ল্যান করব। তাহলে একটা অ্যাবসেস ড্রেন করে হলো আমাদের ইনসিশন করে ড্রেন করতে হবে। এবার পরে কিভাবে আমরা অ্যাবসেস ড্রেন করি সেটা একটা পদ্ধতি আছে, হিলটনস মেথড স্পেশাল, সেটা আমরা একটু পরে বলবো, এখন না। তাহলে এক্সটার্নাল অ্যাবসেসের চিকিৎসা হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। এখন তুমি কথা বলো অ্যান্টিবায়োটিক, যেটা কমন প্র্যাকটিস করা হয়, ইট ইজ কমনলি রং। অ্যাবসেস যদি, অ্যাবসেসে মানে ডেফিনেশনই বলছি, চারিদিকে পাইওজেনিক মেমব্রেন আছে। পাইওজেনিক মেমব্রেন মানে কি? দিস ইজ এ প্রোটেক্টিভ মেমব্রেন। একবার পাইওজেনিক মেমব্রেন যদি তৈরি হয়ে যায়, ওখানে তুমি বডির থেকে যত রকম ব্যাকটেরিয়া দাও না কেন, ওটা আর ওখানে ঢুকতে পারবে না। ইট ইজ এ প্রোটেক্টিভ লেয়ার। পাইওজেনিক মেমব্রেন বা গ্রানুলেশন টিস্যু ইজ ভেরি মাচ প্রোটেক্টিভ লেয়ার ইন আওয়ার বডি। এটা পেনেট্রেট করে কোনো প্যাথোজেন ভিতরে ঢুকতে পারবে না। হ্যাঁ, পায়োজেনিক মেমব্রেনেরও একটা লেয়ার হচ্ছে আমাদের গ্রানুলেশন টিস্যু। গ্রানুলেশন টিস্যু বা পায়োজেনিক মেমব্রেনের ইম্পর্টেন্স হচ্ছে এটা আমাদের। তাহলে অ্যাবসেস ড্রেন করলেই তার চিকিৎসা হয়ে গেল। যত সময় পর্যন্ত ডিসচার্জ থাকবে ওই এরিয়াটা ড্রেসিং করতে হবে। সিম্পল, দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ অ্যাবসেস। অ্যাবসেসে আমরা কখন চিকিৎসায় অ্যান্টিবায়োটিক আসবে না, বইতে পরিষ্কার লেখা আছে অ্যাবসেসে অ্যান্টিবায়োটিক লাগবে না। কখন লাগবে অ্যান্টিবায়োটিক? অ্যাবসেস আমরা বলছি লাগবে না, কিন্তু কখন আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হতে পারে? এই অ্যাবসেস ড্রেন করার পরেও যদি সিস্টেমিক ম্যানিফেস্টেশন অফ অ্যাবসেস, তার মানে SIRS থাকে, ড্রেন করার পরেও যদি SIRS থাকে, তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক লাগবে, মানে এভিডেন্স অফ সিস্টেমিক ইনভেশন। অথবা ওই যেখানে অ্যাবসেস আছে ওর চারিদিকে যদি সেলুলাইটিস থাকে, ওই অ্যাবসেসের চারিদিকে যদি সাইন অফ ইনভেসিভনেস থাকে, তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে সাইন অফ লোকাল ইনভেশন আর সাইন অফ সিস্টেমিক ইনভেশন, এই দুটো যদি জিনিস থাকে তাহলে আমাদের অ্যাবসেস ড্রেন করার পরে অ্যান্টিবায়োটিক দিতে হবে, না হলে দিতে হবে না। পরিষ্কার কথা। এখন কি অ্যান্টিবায়োটিক দেব এটা নির্ভর করবে তোমার পাসের চেহারার উপরে। কনভেনশনালি নির্ভর করবে তোমার পাসের চেহারার উপরে। পাস যেরকম দেখতে হবে সেই রকম তুমি অ্যান্টিবায়োটিক দিবা। যদি ঠিক হয় স্টাফাইলোকক্কাসের এগেনস্টে ওষুধ দিবা, যদি থিন হয় স্ট্রেপ্টোকক্কাসের এগেনস্টে দিবা, যদি গ্রিনিশ হয় তুমি সুডোমোনাসের এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ সেটা দিবা। এক কথায় খালি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বললে হবে না, ইট ইজ এ ভেরি ব্যাড অ্যান্সার। স্পেসিফিক্যালি বলতে হবে, কনভেনশনালি তুমি সেটা দিবা। আর তারপরে তোমাকে কি করতে হবে? অ্যাবসেস ড্রেন করলে পারে ওই পাসটাকে আমাদের কালচার করতে হয়, সেটা আমরা পরে আসবো। হিলটনস মেথডে আমি পরে বলবো, এর মধ্যে বলছি না, এখানে শেষ করি এটা। তাহলে অ্যান্টিবায়োটিক দেবো আমরা সাইন অফ লোকাল ইনভেশন, সাইন অফ সিস্টেমিক ইনভেকশন। আর কিছু জায়গায় দেবো, সেটা কোথায় আমি আগের দিনও বলেছি, যেখানে প্রোফাইলে মানে লং আমাদের অ্যান্টিবায়োটিক প্রলং দিতে হয় কিছু কিছু জায়গায়, বা অ্যান্টিবায়োটিকের সাধারণভাবে প্রয়োজন না হলেও আমরা দেই, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দীর্ঘ সময় দেই। সে কোন জায়গাগুলো? ওই যে বলেছি, ইমিউনো কম্প্রোমাইজ যদি হয়, তার যদি বডিতে কোনো প্রস্থেসিস দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে আমরা সেখানেও আমরা অ্যান্টিবায়োটিক দেব। তাহলে লোকাল ইনভেশন, সিস্টেমিক ইনভেশন, ইমিউনো কম্প্রোমাইজড অ্যান্ড প্রস্থেসিস যদি তার শরীরে থাকে, তাহলে আমরা তাকে অ্যান্টিবায়োটিক দেবো। ইন্টারনাল অ্যাবসেসের কথা যেটা বললাম, এটা আলাদা কেন? এইখানে আলাদা হলো, এটাও অ্যাবসেস, কিন্তু এখানে এক্সটার্নাল অ্যাবসেস থেকে যেটা আলাদা, এখানে আমরা আগে যেহেতু ইন্টারনাল, এবং দেখো এখানে যে লিস্ট আছে মোস্টলি ভাইটাল অর্গান, এখানে অ্যাবসেস ড্রেন করতে গেলে এই অর্গানের ভিতরে ঢুকতে হবে, কেটে ঢুকতে হবে। সুতরাং এই অর্গানটা ড্যামেজ হওয়ার ঝুঁকি আছে, যেটা আমাদের বেনিফিট থেকে
ড্যামেজটা বেশি হতে পারে। সেই জন্যে এই সব জায়গায় যদি অ্যাবসেস হয় তাহলে প্রথমে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চেষ্টা করি, চেষ্টা করব। যদি উন্নতি না হয় তখন আমরা ড্রেন করব, পার্থক্য হলো এটা। তাহলে ইন্টারনাল অ্যাবসেসের ক্ষেত্রে আগে আমরা অ্যান্টিবায়োটিক দেব, যদি অবস্থার উন্নতি না হয় তখন আমরা ইনসিশন অ্যান্ড এক্সপ্লোরেশন অ্যান্ড ড্রেনেজ করব। পার্থক্য হলো এইটুকু। আচ্ছা, এবার আমি বেরোয় আসি এটার থেকে। এবার অ্যাবসেসের টাইপগুলো কি, এটা কিন্তু খুব পড়ে, রিটেনে পড়ে, ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়। অ্যাবসেস অনেকভাবে টাইপিং করা যায়, অনেকভাবে। অ্যাকুট অ্যাবসেস, ক্রনিক অ্যাবসেস, স্পেসিফিক অ্যাবসেস, নন স্পেসিফিক অ্যাবসেস, অনেক রকম। আচ্ছা, কিন্তু মোস্ট এমনি কমনলি আমরা যেটা জানতে চাই, এটা খুব সিম্পল ক্লাসিফিকেশন, এটা ইন্ডিয়ান বইগুলোতে বেশি লেখা আছে এবং এটা আমরা সবাই প্র্যাকটিস করি, এটা খুব সহজ বলতে। সেটা হলো অ্যাবসেস আমরা তিনভাবে ক্লাসিফাই করতে, তিনভাবে টাইপিং করতে পারি। এটা ওরকম কিছু না, ক্যাটাগরি করা। সেটা কি অ্যাবসেসের টাইপ? পাইওজেনিক অ্যাবসেস, পাইমিক অ্যাবসেস, কোল্ড অ্যাবসেস। পাইওজেনিক অ্যাবসেস আমরা কিভাবে বলি? এই কমন যে অ্যাবসেসগুলো আমরা ডিল করি এগুলোকে বলি আমরা পাইওজেনিক অ্যাবসেস। মানে একটা পাইওজেনিক ব্যাকটেরিয়া লোকালি ইনভেড করে যদি একটা টিস্যু ড্যামেজ করে আমাদের লিকুইড ডেড টিস্যু তৈরি করে, তাহলে আমরা তাকে বলছি পাইওজেনিক অ্যাবসেস। তাহলে পাইওজেনিক অ্যাবসেস ফর্মড বাই দ্য পাস ফর্মিং অর্গানিজম। এই কী অর্গানিজম আছে? আমরা যে অনেক রকম অর্গানিজম আছে, গ্রাম পজিটিভ আছে, গ্রাম নেগেটিভ আছে। সেখানে ওই একই কথা আমরা ওই এখানে মনে রাখার সুবিধার জন্য ওই যে অর্গানিজমগুলো ক্লিনিক্যালি আমরা কি বুঝতে পারি? ক্যারেক্টারিস্টিক অফ ডিসচার্জ দেখে বা পাস দেখে। পাইওজেনিক অর্গানিজম ইজ কজ বাই দ্য পাস ফর্মিং অর্গানিজম। থিন যদি হয় স্ট্রেপ্টোকক্কাস, থিক হলে স্টাফাইলোকক্কাস, গ্রেনিশ হলে সুডোমোনাস, গ্রানুলার হলে অ্যাক্টিনোমাইকোসিস, ফাউল স্মেলিং হলে অ্যানারোবিক। সহজ কথা, বারবার একই কথা বলছি কারণ এটা ক্লিনিক্যালি জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। পাইমিক অ্যাবসেস কি? আগেই আমরা বলছি পাইমিয়া মানে হচ্ছে একটা পাইওজেনিক লিশন থেকে যখন ব্যাকটেরিয়া ব্লাডের মাধ্যমে যে আর একটা অ্যাবসেস তৈরি করবে। একটা পাইওজেনিক লিশন ওই নোজে হয়েছে বা লিপে হয়েছে বা নেকে হয়েছে, সেটার থেকে ব্লাডের মাধ্যমে ব্যাকটেরিমিয়া হয়ে, হ্যাঁ, বা সেই ক্ষেত্রে আমরা বলবো পাইমিয়া। ব্যাকটেরিমিয়া আমরা যে কোনো ইনফেক্টিভ লিশন থেকে বলি, আর পাইমিয়া বলি আমরা পাইওজেনিক লিশন থেকে যদি ব্যাকটেরিয়াগুলো ব্লাডের মধ্যে ঢুকে যায় এবং আর একটা পাইওজেনিক লিশন তৈরি করে, তাহলে পাইমিক অ্যাবসেস। তাহলে পাইমিক অ্যাবসেস হচ্ছে একটা সেকেন্ডারি অ্যাবসেস। একটা প্রাইমারি পাইওজেনিক অ্যাবসেস থেকে যদি আরও এক বা একাধিক অ্যাবসেস হয় তাহলে সেটাকে আমরা বলি পাইমিক অ্যাবসেস। ক্লিয়ার? কোল্ড অ্যাবসেসের খুব সিম্পল উত্তর, কোল্ড অ্যাবসেস ইজ কজড বাই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা জিজ্ঞাসা করবে কোল্ড অ্যাবসেস কি দিয়ে হয়? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা তুমি মুখ দিয়ে না বললে তুমি পাস করতে পারবে না, পরিষ্কার কথা। কারণ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে আমাদের দেশের ডিজিজ, এটার সম্বন্ধে একটু কথা তোমাকে জানতেই হবে। এটা না জেনে তুমি পাস করতে পারো না, এটা ইজ নট দ্য মানে যুক্তিসঙ্গত না। তাহলে কি বললাম? অ্যাবসেস আমরা তিনভাবে, পাইওজেনিক অ্যাবসেস, পাইমিক অ্যাবসেস অ্যান্ড কোল্ড অ্যাবসেস। তাহলে হয়ে গেল অ্যাবসেস সম্বন্ধে আমরা বলে ফেললাম। অনেক ছবি আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি না। অ্যাবসেসের কি ক্যারেক্টারিস্টিক থাকে? খুব সিম্পল। অ্যাবসেস একটা ইনফ্লামেটরি লিশন, এখানে এভিডেন্স অফ ইনফ্লামেশন থাকে, আর ওখানে ভিতরে যে অ্যাবসেস জমা হয়েছে সেই অ্যাবসেসের একটা এভিডেন্স থাকবে। সেই অ্যাবসেসটা কি? ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হবে। তাহলে এভিডেন্স অফ ইনফ্লামেশন উইথ ফ্লাকচুয়েশন টেস্ট যদি পজিটিভ থাকে তাহলে এটা একটা অ্যাবসেস, তুমি যেভাবেই বলো। তাহলে কি হবে? লোকাল ইফেক্টের মধ্যে একটা পেন বা হবে, ডলর হবে, সোয়েলিং বা টিউমার ও সোয়েলিং হবে, লিমিটেশন অফ ফাংশন বা ডিফিকাল্টি ইন মুভমেন্ট সেটা থাকবে, ফাংশিওলেশা থাকবে, ওই জায়গার টেম্পারেচার বেশি থাকবে, কলর থাকবে, তারপর এটা টেন্ডার হবে, ডলর হবে। হ্যাঁ, তাহলে কলর, ডলর, টিউমার, ফাংশিওলেশা, রুবোর, রেডনেস হবে, এগুলো সবই থাকবে। উইথ এখানে যদি ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ, কারণ অ্যাবসেসের ভিতরে লিকুইড ম্যাটেরিয়াল থাকে, কোনো লিশনের ভিতরে লিকুইড ম্যাটেরিয়াল আছে কিনা এটা ক্লিনিক্যালি বুঝতে হলে আমাকে ফ্লাকচুয়েশন টেস্ট করতে হবে। তাহলে একটা ইনফ্লামেটরি লিশনে যদি ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হয় দেন ইট ইজ অ্যাবসেস।
and it is abscess, classical abscess. কি abscess? Pyogenic abscess. এই এর সঙ্গে কিছু সিস্টেমিক ইফেক্ট থাকতে পারে, সেটা কি কি? ফিভার থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকতে পারে, চিল অ্যান্ড রাইগর থাকতে পারে, অনেক কিছু, এগুলো বলা জরুরি না। তাহলে পরিষ্কার কথা, একটা ইনফ্লামেটরি লিশনের যা, তার সঙ্গে যদি ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হয়, দেন ইট ইজ অ্যাবসেস। ট্রিটমেন্ট আগেই বলে ফেলছি, অ্যাবসেস এনিহায়ার শুড বি ড্রেন্ড। শরীরের যে কোনো জায়গায় অ্যাবসেস হলে তাকে ড্রেন করতে হবে, এর কোনো বিকল্প নেই। শুধু ইন্টারনাল অ্যাবসেসের ক্ষেত্রে আমরা অর্গান ড্যামেজের কথা চিন্তা করে, ভাইটাল অর্গান ড্যামেজের কথা করে বিকল্প চিন্তা করছি, ওটা মনে আমরা এখন ভুলে যাই। আমরা ক্লাসিক্যাল কথা বলি। ড্রেন কি করতে হয়? ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করে তারপর এটাকে যতদিন ডিসচার্জ থাকবে, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করে এটা বন্ধ করা যাবে না, ওপেন রাখতে হবে, ড্রেসিং করতে হবে, সাবসিকুয়েন্টলি উন্ড ড্রেসিং করতে হবে, যতদিন পর্যন্ত ডিসচার্জ থাকবে ড্রেসিং করতে হবে। অ্যান্টিবায়োটিক লাগবে কিনা? না, লাগবে না। কখন লাগবে? আগেই আমি বলে ফেলছি। যদি সাইন অফ লোকাল ইনভেশন, সাইন অফ সিস্টেমিক ইনভেশন, অথবা সে যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, অর তার যদি অ্যাপ্লায়েন্স দেওয়া থাকে বা ইমপ্লান্ট থাকে বডিতে, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দেবো, নাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে না। আর অ্যাবসেসের কি ইফেক্ট হতে পারে? অনেক সময় একটা ওয়াইড ডিফেক্ট হতে পারে, ওয়াইড গ্যাপ হতে পারে। ওয়াইড গ্যাপ যেটা হবে, সেই গ্যাপটা যদি বেশি হয়, তাকে আমাদের উন্ড ক্লোজারের জন্য যে চারটে মেকানিজম, ওই একই কথা বারবার আসবে। এই জন্যই এগুলো জিনিসগুলো প্রিন্সিপাল অফ সার্জারি, একই কথা বারবার আসবে। প্রিন্সিপাল জানলে তুমি যে কোনো জায়গায় উত্তর করতে পারবে, উন্ড গ্যাপ থাকলে আমাদের কি করতে হয়। আচ্ছা, আবার যেটা বললাম যে আমরা কোথায় কোথায় অ্যাবসেস থাকলে ইনিশিয়ালি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করি। এটা অনেক জিজ্ঞাসা করা হয়, সাইদুল হক সাহেব খুব জিজ্ঞাসা করেন, এটা বোর্ডে থাকলে পারে কি, কোন জায়গায় অ্যাবসেস থাকলে আমরা কনজারভেটিভ বা অ্যান্টিবায়োটিক দিয়ে আগেই বললাম, ভাইটাল অর্গান, ব্রেনে থাকলে, লাংসে থাকলে, লিভারে থাকলে, এগুলো তিনটার কথা না বললে হবে না। এবং তিন জায়গায় অ্যাবসেস বেশ কমন, ব্রেন, লাংস, লিভার, এইসব জায়গায় অ্যাবসেস থাকলে আমরা আগে অ্যান্টিবায়োটিক দিয়ে চেষ্টা করি। যদি উন্নতি না হয়, তখন আমরা ড্রেন করি। অ্যাবসেস ড্রেন করার একটা রুল আছে, এটা তোমাকে জানতে হবে, কিন্তু এটা আধুনিক বইতে, অধিকাংশ বইতে নাই, সম্ভবত বেলি ল্যাবে এখন আর নাই। হ্যাঁ, 2-3 এডিশন আগে ছিল, এখন বোধহয় নাই, কিন্তু তোমাকে জানতে হবে প্রিন্সিপালটা। মেডিকেল সায়েন্সে একটা ঐতিহ্য সম্বন্ধে সবারই কম বেশি ধারণা থাকতে হবে। আর আমরা যেহেতু ব্রিটিশ বই ফলো করি, আমরা ব্রিটিশ নিয়ম কানুন বেছে নিয়ে চলি। ব্রিটিশরা কিন্তু ঐতিহ্যে বিশ্বাসী, আভিজাত্যে না। তারা সবসময়ই পুরনো জিনিসকে আঁকড়ে ধরে থাকতে চায়, তারা অলওয়েজ, ব্রিটিশরা, তারা ঐতিহ্যে বিশ্বাসী। হিলটনস মেথড অফ অ্যাবসেস ড্রেনেজ, এটা কিন্তু অনেক সময় শর্ট নোট পড়ে। হিলটনস মেথড অফ অ্যাবসেস ড্রেনেজ, খুব সিম্পল জিনিস, কয়েকটা জিনিস মনে রাখলে তুমি উত্তর করতে পারবে। হিলটনস মেথডটা যে কোনো অ্যাবসেস আমরা ড্রেন করতে পারি হিলটনস মেথডে, বাট কিছু স্পেশাল জায়গায় আমরা এটা প্র্যাকটিস করি, স্টিল নাও প্র্যাকটিস করি। সেই সব স্পেশাল জায়গাগুলো কি? যেখানে আমাদের কোনো অ্যানাটমিক্যালি অর্গান, ভাইটাল অর্গান ইনজুরি হওয়ার ঝুঁকি থাকে। ইনসিশন দেওয়ার সময় আমাদের কোনো ভাইটাল অর্গান বা স্ট্রাকচার ইনজুরি হওয়ার ঝুঁকি থাকে, সেই জায়গায় আমরা এখনও হিলটনস মেথডটা প্র্যাকটিস করি। সেই হাইলি রিক্স অ্যানাটমিক্যাল এরিয়াগুলো কি কি? অ্যানাটমিক্যাল এরিয়াগুলো একটা হচ্ছে নেক, অ্যাক্সিলা, ইনগুইনাল রিজন, কারণ এগুলো হচ্ছে বডি ফোল্ড। নেক, অ্যাক্সিলা, ইনগুইনাল, এটা হচ্ছে ট্রানজিশনাল জায়গা, মানে দুইটা রিজিনের ট্রানজিশন যেহেতু যেটা হয় সেটা ভাইটাল হয়, কারণ সমস্ত অর্গান মানে স্ট্রাকচার, ভেসেল, নার্ভ, লিমফেটিক্স, হ্যাঁ, ইয়ারওয়ে টিউব, এটা এক জায়গার থেকে আর এক জায়গায়, এক রিজন থেকে আর এক রিজনে পাস করে এই ন্যারো জায়গা দিয়ে। এই জায়গাগুলি মোর ন্যারো স্পেস দিয়ে এই স্ট্রাকচারগুলো পাস করে। সেজন্যে এখানে অল্প জায়গায় ইনজুরিতে বেশি স্ট্রাকচার ড্যামেজ হওয়ার ঝুঁকি থাকে। নেক, অ্যাক্সিলা, ইনগুইনাল ফোল্ড উইথ আরেকটা জায়গা না বললে নয়, সেটা হচ্ছে প্যারোটিড রিজন। প্যারোটিড রিজনে যেহেতু অ্যাবসেস কমন, এখানেও আমরা হিলটনস মেথডে, কারণ এখানে অনেক ভাইটাল স্ট্রাকচার আছে যেগুলো ইনজুরি হলে ম্যানেজ করা ডিফিকাল্ট, তাহলে এই সব জায়গায় আমরা স্টিল নাও প্র্যাকটিস করি হিলটনস মেথড। কি করি আমরা? খুব সিম্পল জিনিস, কয়টা স্টেপ আছে এখানে। 1 নাম্বার হলো আমরা এখানে ইনসিশন দেই। আমরা ইনসিশন দেই শুধু স্কিনে, ফুল থিকনেস অফ স্কিনে আমাদের যেমন ইনসিশন দরকার তেমন একটা ইনসিশন দেই, যেখানে যেমন ইনসিশন দরকার আমরা একটা ইনসিশন দেই।
কারণ স্কিনের মধ্যে কোনো ভাইটাল স্ট্রাকচার থাকে না। ভাইটাল স্ট্রাকচার শুরু হয় হলো মানে নার্ভ ভেসেলগুলো শুরু হয় সাবকিউটেনিয়াস টিস্যুতে। তাহলে স্কিনে আমরা একটা ইনসিশন দেব, এর নিচে যত টিস্যু আছে সাবকিউটেনিয়াস টিস্যু ডিপ ফাসার সব আমরা এখানে স্কিনটা আমরা ইনসিশন দিয়েছি শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে, কিন্তু এর বাদ বাকি স্ট্রাকচারগুলো আমরা ব্লান্টলি পেনেট্রেট করব। কিভাবে করতে পারি? আইডিয়ালি করার নিয়ম হলো সাইনাস ফরসেপ। সাইনাস ফরসেপ যদি না থাকে আমরা স্ট্রেট আর্টারি ফরসেপ বা মস্কিটো ফরসেপ দিয়ে করতে পারি, ইভেন ফিঙ্গার দিয়ে করতে পারি। জিনিসটা হলো স্কিনটা আমরা ইনসিশন দিব শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে, এর ডিপে যেসব স্ট্রাকচার লাগবে যা দরকার সব আমরা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে পেনেট্রেট করব। ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এটাকে পেনেট্রেট, সাইনাস ফরসেপ ঢুকাই দিয়ে ব্লেডগুলোকে যদি আলাদা করি তাহলে এটা ফাঁকা হয়ে গেল। তাহলে যখনই অ্যাবসেস ক্যাভিটিতে ঢুকে যাবে তখন অ্যাবসেস বের হতে শুরু করবে। তাহলে আমরা শার্প ইনসিশন দেবো স্কিনে, ডিপার স্ট্রাকচারগুলো আমরা ব্লান্টলি পেনেট্রেট করব। অ্যাবসেস ক্যাভিটিতে যখন ঢুকে যাব অল অ্যাবসেস ক্যাভিটিতে অনেক লোকুলাই থাকে, অনেক সময় ছোট ছোট লোকুলাইয়ে ভাগ হয়ে থাকে অ্যাবসেস ক্যাভিটি, সেগুলো সব আমরা ভেঙে দেব, হাত দিয়ে হোক বা ইনস্ট্রুমেন্ট দিয়ে হোক অল লোকুলাইগুলো আমরা ভেঙে দেব। আর এই যে অ্যাবসেসটা বেরোয় আসলো সেই অ্যাবসেসটাকে আমরা অ্যাসেপ্টিক্যালি কালেক্ট করে এটা কালচার সেন্সিটিভিটির জন্য পাঠাবো। আর হয়ে গেল, আমরা অ্যাবসেস ড্রেন করা হয়ে গেলে এই উনটাকে আমরা ওপেন রাখবো, সেলাই করব না। তাহলে দিস ইজ দ্য 5 স্টেপ অফ হিলটনস মেথড। আমরা একটা ইনসিশন দেব, স্কিনে দেব শার্প ইনসিশন, আদার টিস্যুতে দেব ব্লান্টলি পেনেট্রেট করব। কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে এখানে জিজ্ঞাসা করে, সাইনাস ফরসেপ, আইডিয়ালি সাইনাস ফরসেপ দিয়ে করতে হয়, স্ট্রেট সাইনাস ফরসেপ না থাকলে স্ট্রেট আর্টারি ফরসেপ, ইভেন ফিঙ্গার দিয়েও করতে পারি আমরা। কোথায়? অ্যাবসেস ক্যাভিটিতে ঢোকা পর্যন্ত আমরা পেনেট্রেট করব, অল লোকুলাই ভেঙে দেব, অ্যাবসেসটা ড্রেন করব, কমপ্লিট ড্রেন অফ দ্য অ্যাবসেসটা আমরা অ্যাসেপ্টিক্যালি কালেক্ট করব। তারপরে হচ্ছে এটাকে আমরা উডটাকে ওপেন রাখবো, মানে সেলাই দেবো না, অ্যাবসেস আমরা সেলাই দেবো না। তারপরে উনটাকে আমরা ঢেকে রাখবো, উনটাকে জাস্ট ঢেকে রাখবো, ড্রেসিং করব, ঢেকে রাখবো, ড্রেসিং করব। আগে এর উন্ডের মধ্যে প্যাক দেওয়া হতো, আজকাল উন প্যাককে অ্যালাউ করা হয় না। কারণ উন প্যাক দিলে কি হয়, আগে টাইটলি উন প্যাক দিয়ে রাখা হতো যাতে ব্লিডিং না হয়। টাইট প্যাক দিলে হয় কি, ভাস্কুলারিটি কম্প্রোমাইজড হয়ে মোর টিস্যু নেক্রোসিস হয়। এই জন্য আজকাল প্যাক দিতে বারণ করা হয়। যদি দিতে হয় একটা গজ ঢুকায় রাখবো, যে গজ বেয়ে বেয়ে ডিসচার্জটা বাইরে আসবে, এটাকে বলে গজ উইক চোয়ায় বাইরে আসবে। প্যাক দেওয়া হয় না, আগে উন প্যাক দেওয়া হতো। আমরা যখন ইন্টার্ন করছি তখনও প্যাক দেওয়া হতো, এখন প্যাক দিতে বারণ করা হয়, প্যাক দেওয়ার দরকার নেই, জাস্ট উনটাকে ঢেকে রাখতে হবে। তাহলে কি কি বললাম হিলটনস মেথডে? ইনসিশন দিতে হবে, অ্যাবসেস ক্যাভিটিতে ঢুকতে হবে, পাসটাকে ড্রেন করতে হবে, পাসটাকে কালেক্ট করতে হবে এবং উনটাকে কালেক্ট করে কালচার সেন্সিটিভিটিতে পাঠাতে হবে এবং উনটাকে ঢেকে রাখতে হবে উইদাউট এনি স্টিচ। দিস ইজ অল অ্যাবাউট হিলটনস মেথড। আমার বলা আমি যেটা ছিল উদ্দেশ্য সেটা সে বলে ফেলছি। এখানে একটা জিনিস বলে রাখি, বলা হয় নাই কোল্ড অ্যাবসেস, এটার সঙ্গে বলে আমার এই উন্ড ইনফেকশন, সার্জিক্যাল উন্ড ইনফেকশনের এই বেসিক টপিকগুলো কমপ্লিট হয়ে যাবে। কোল্ড অ্যাবসেসে কিছু স্পেশাল জিনিস তোমাকে জানতে হবে। 5 মিনিট আছে, আমি 5 মিনিটে বলে শেষ করবো। হোয়াট ইজ কোল্ড অ্যাবসেস? বললাম ইট ইজ কজড বাই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কোল্ড অ্যাবসেস। প্যাথোজেনেসিস অফ কোল্ড অ্যাবসেস আমি আগের দিন বলেছি। প্যাথোজেনেসিস অফ কোল্ড অ্যাবসেস কি দিয়ে হবে? টিউবারকুলার লিম্প্যাডেনোপ্যাথি বা লিম্প্যাডেনাইটিস, পেরিয়াডেনাইটিস, তারপরেই কোল্ড অ্যাবসেস। এরপরে কনসিকুয়েন্ট যদি আসে কোল্ড অ্যাবসেসের পরে, সেটা আসবে কলার স্টাড অ্যাবসেস, তারপরে তার অ্যাবসেস থেকে আলাদাটা হোয়াই ইট ইজ কল্ড কোল্ড অ্যাবসেস, মানে এখানে সাইন অফ ইনফ্লামেশন, মানে যেসব এভিডেন্সগুলো অ্যাকুট ইনফ্লামেশনের ছিল, কলর ডলর টিউমর, তারপর আছে রুবোর ফাংশিওলোসা, এর মধ্যে যে ফ্যাক্টরগুলো আমাদের
কষ্ট দিত, যে ফ্যাক্টরগুলো আমাদের কষ্ট দিত, সেই ফ্যাক্টরগুলো বা আমাদের এখানে পাওয়া যাবে না। কোল্ড ফ্যাক্টরগুলো পাওয়া যায়। স্পেশালি কোনটা আমরা বলছি? কোল্ড বলতে এখানে পেন থাকে না, এখানে টেম্পারেচার ওয়ার্ম হয় না, হ্যাঁ, এখানে রেডনেস থাকে না। এই তিনটা ফ্যাক্টর এখানে থাকে না। হ্যাঁ, আচ্ছা, একই কথা, যেহেতু পেন থাকে না, সুতরাং ফাংশিও লেসাও কম হবে, লস অফ ফাংশন থাকবে না। আর এইগুলো না থাকার জন্য রুগী দেরি করে আসে আমাদের কাছে। রুগীর কষ্ট নাই, রুগী অনেক দেরি করে আসে। তাহলে এখানে কোল্ড অ্যাবসেস বলা হলো কেন? যে এখানে এই সাইন অফ ইনফ্লামেশন, ইনফ্লামেশন সোয়েলিংটা তো থাকতেই, সোয়েলিংটা থাকবে, সোয়েলিং বাদে আরগুলো থাকে না। সেই জন্য আমরা এটাকে বলি কোল্ড লিশন বা কোল্ড অ্যাবসেস। অ্যাবসেসের যে ফিচারগুলো থাকার কথা ছিল, এটা ফ্লাকচুয়েশন এখানে থাকবে, হ্যাঁ, কিন্তু সোয়েলিং থাকবে, কিন্তু থাকবে না পেন, থাকবে না টেম্পারেচার রেইজ, থাকবে না লস অফ ফাংশন, থাকবে না বা রেডনেস থাকবে না, এগুলি থাকবে না। তাহলে কোল্ড অ্যাবসেস আমরা কেন বলি? প্যাথোজেনেসিস বললাম, স্টেপগুলো: টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস, পেরিয়াডেনাইটিস, কোল্ড অ্যাবসেস। বইটা খুলে একবার একটু দেখবা, যে কোনো বইতে পরিষ্কার হয়ে যাবে। কলার স্টাড অ্যাবসেস, ডিসচার্জিং সাইনাস অ্যান্ড ফিস্টোলা। এর চিকিৎসাটাও ডিফারেন্ট। এর আগে আমরা অ্যাবসেসের ক্ষেত্রে বলছি যে আগে ড্রেন করব, প্রয়োজন হলে বা না হলে অ্যান্টিবায়োটিক দেবো কি দেবো না। কোল্ড অ্যাবসেসে কিন্তু আলাদা। কোল্ড অ্যাবসেসে আগে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিতে হবে। আগে অ্যান্টিটিউবার অ্যাবসেস হয়ে গেছে কিন্তু এক্সটার্নাল অ্যাবসেস, বাট আগে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ আমরা দেব। অ্যান্টিটিউবারকুলার ড্রাগে যদি কাজ না হয়, প্রয়োজন হলে আমরা ড্রেন করতে হতে পারে, কিন্তু ইউজুয়ালি আমরা ড্রেন করতে চাই না। কোল্ড অ্যাবসেস ড্রেন করলে কমপ্লিকেশন বেশি, কি সেটা আমি পরে বলবো। তাহলে কোল্ড অ্যাবসেসের চিকিৎসা হলো আগে আমরা অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দেব, প্রয়োজন যদি হয় তাহলে ড্রেন করব, সাধারণত প্রয়োজন হয় না। আর যদি আমরা ড্রেন করতে হয়, সেক্ষেত্রেও অন্য অ্যাবসেসের থেকে, পাইওজেনিক অ্যাবসেসের থেকে টিউবারকুলার অ্যাবসেসের ড্রেনেজ টোটালি আলাদা। কীরকম আলাদা? পাইওজেনিক অ্যাবসেসে আমরা বলছিলাম ইনসিশনটা কোথায় দেব? মোস্ট ফ্লাকচুয়েন্ট পয়েন্ট, মোস্ট ডিপেন্ডেন্ট পয়েন্টে। টিউবারকুলার অ্যাবসেসে উল্টা, ফ্লাকচুয়েশন পয়েন্ট ঠিক আছে, কিন্তু মোস্ট ডিপেন্ডেন্ট পয়েন্টে আমরা দেব না, নন ডিপেন্ডেন্ট ড্রেনেজ দেব। মানে ওই যেখানে ফ্লাকচুয়েশনটা আছে তার নিচের দিকে ড্রেন না দিয়ে আমরা উপরের দিকে ড্রেন দেবো। এই ড্রেন বলছি কেন, ইনসিশন দেবো কেন? নিচের দিকে যদি আমরা ইনসিশন দেই, তাহলে ডিসচার্জ আসতেই থাকবে এবং ডিসচার্জিং সাইনাস বা ফিস্টুলা হবে অপারেশনের পর। তাহলে এখানে আমরা দিব নন ডিপেন্ডেন্ট ড্রেনেজ, সো নন ডিপেন্ডেন্ট ইনসিশন বা নন ডিপেন্ডেন্ট ড্রেনেজ করবো আমরা, ডিপেন্ডেন্ট ড্রেনেজ করবো না টিউবারকুলার অ্যাবসেসে যদি আমরা ড্রেন করি। অন্য অ্যাবসেসের ক্ষেত্রে আমরা কি বললাম? অ্যাবসেসকে আমি ওটা ওপেন রাখবো, ওপেন রাখবো, ড্রেন করার পর ওপেন রাখবো। টিউবারকুলার অ্যাবসেসে উল্টা, ড্রেন করার পর আমরা সেলাই দিয়ে এটা বন্ধ করে দেবো। যদি ওপেন রাখি তাহলে সাইনাস বা ফিস্টুলা হওয়ার ঝুঁকি বেশি, এই জন্যই আমরা ক্লোজ করে দেবো। কিন্তু সব কিছুর আগে আমাদের অ্যান্টি টিউবারকুলার ড্রাগ আগে দিয়ে নিতে হবে। তাহলে পার্থক্যটা বোঝা গেল পায়োজেনিক অ্যাবসেস থেকে কোল্ড অ্যাবসেসে। এটা আমরা যদি ড্রেন করবো না, যদি করতে হয় ইনসিশনটা দেবো নন ডিপেন্ডেন্ট এবং পোস্ট অপারেটিভলি আমরা এটা ক্লোজ করে দেবো। তাহলে দিস ইজ অল অ্যাবাউট কোল্ড অ্যাবসেস। আর কোল্ড অ্যাবসেসের কমপ্লিকেশন কি? যদি আমরা চিকিৎসা না করি তাহলে আমাদের কোল্ড কমপ্লিকেশন হচ্ছে সাইনাস বা ফিস্টুলা হবে। এই সাইনাস এবং ফিস্টুলা যদি থোরাসিক, ইন্ট্রাথোরাসিক টিউবারকুলোসিস যদি হয়, সেক্ষেত্রে আমাদের আরেকটা টার্ম আছে। সেটা কি টার্ম? যদি আমাদের বডি ক্যাভিটিতে ডিসচার্জিং সাইনাস হয়, টিউবারকুলার ডিসচার্জিং সাইনাস হয়, তার একটা নাম আছে। সেটা হচ্ছে কি? এম্পাইমা নেসিসিটান্স। এম্পাইমা নেসিসিটান্স, হ্যাঁ, এটা টিউবারকুলার এম্পাইমার জন্যে যদি আমাদের কোনো কারণে ড্রেন করি বা ডিসচার্জ হয়ে যায় সারফেসে, ওখানে একটা ডিসচার্জিং সাইনাস থাকে, এটা হচ্ছে এম্পাইমা নেসিসিটান্স। এই টার্মটা কিন্তু বেলি ল্যাবে আছে, এই জন্য এটা তো নামটা শোনো নাই, তখন হয় এম্পাইমা নেসিসিটান্স। এটা হয় এম্পাইমা থোরাসিসের ক্ষেত্রে হয়, বা টিউবারকুলার অ্যাবসেস, ইন্ট্রাথোরাসিক কোনো টিউবারকুলার অ্যাবসেস যদি আমরা ড্রেন করতে যাই বা ওপেন করি কোনো কারণে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি, তাহলে এটা হওয়ার ঝুঁকি থাকবে। ডিসচার্জিং সাইনাস ইন দ্য ইন্টারকোস্টাল স্পেস, টিউবার এম্পাইমা নেসেসিটান্স। আচ্ছা, তাহলে দিস ইজ অল অ্যাবাউট অ্যাবসেস অ্যান্ড লোকাল সার্জিক্যাল ইনফেকশন সম্বন্ধে। আজকে আমার লেকচার এখানে শেষ হয়ে গেল।
আমি তোমাদের স্লাইডগুলো দরকার হয় পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের বলে রাখি, আগামী থেকে আজকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল না, কামরুল অনুরোধ করলো তাই আমি নিলাম। তোমরা এই ক্লাসগুলোকে কাজে লাগাও, অন্য সাবজেক্টের জন্য কাজে লাগাও। সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে, সময় খুবই দ্রুত চলে যাচ্ছে। যেহেতু তোমরা ওয়ার্ড করতে পারছো না, তোমাদের এই হচ্ছে না, রিপিটেশন হচ্ছে না, হ্যাঁ, সুতরাং লেকচার ক্লাসের উপরই তোমাদের ভরসা। এই জন্যে প্রস্তুতির সময়গুলো চলে যাচ্ছে। ধরে নাও তোমাদের পরীক্ষা পিছাবে না, ধরে নাও এইভাবে। অনেক কিছুই হতে পারে, আমিও জানি না কি হবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে থাকলে তো অসুবিধা নেই। যদি সময় 1 মাস পাও সেটা পরের কথা, এইভাবে প্রস্তুতি নিয়ে থাকলে তখন কষ্ট কম হবে। আমি প্রতি রবিবারে, যেহেতু রবিবারে গাইনি ক্লাস নেয়, আমি মনে হয় আমি প্রতি রবিবারে 12টার সময় ক্লাস নেব, প্রতি রবিবারে। অন্য রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সম্ভব হলে তোমরা অন্য টিচারদের সঙ্গে কাজে লাগাও। সিনিয়ররা যদি নিজেরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো, আমি যতদূর জানি অনেকেই জুনিয়ররা লেকচার ক্লাস নিতে চায়, এবং জুনিয়রদের কাছ থেকে তোমরা আরও ভালো ইনফরমেশন পাবে, আরও সুন্দর করে গুছিয়ে অনেকে পড়তে পারে। আমি দু একজনের নামও বলে দিতে পারি, ডাক্তার মুকুল, হ্যাঁ, তার সাথে তোমরা অনলাইনে ক্লাস তো যে কেউ নিতে পারে, সকালে রাত্রে সন্ধ্যায় তোমরা ইন্টারেস্টেড হলে পারেই তারা ক্লাস নেবে। ডাক্তার মুকুল নিতে পারে, ডাক্তার গালিব নিতে পারে, আর ডাক্তার পলাশের যে বলতে যাও, পলাশও ফ্রি আছে, নিতে পারে। বিপ্লব ও সময় নষ্ট দিবে না তোমাদের, ও নানা কারণে বিজি থাকে, ও সময় নষ্ট করে, ওর পিছনে বেশি না করাই ভালো। তারপর আমাদের সহদেব আছে পেডিয়াট্রিক সার্জারিতে, শোভন আছে, এরা কিন্তু খুবই ইন্টারেস্টেড ক্লাস নেওয়ার জন্য। আমি যাদের সম্বন্ধে জানি, আরও এখন নতুন অনেক এসছে। সুতরাং এদের যে কারোর সাথে তোমাদের যে কোনো সাবজেক্ট নিয়ে তোমরা যেভাবে আলোচনা করতে চাও, এরা কিন্তু তোমাদের হেল্প করতে পারে। এটা তোমরা ব্যক্তিগত উদ্যোগে এগুলো করতে পারো যে কোনো সময়। হ্যাঁ, এইগুলোই তোমাদের, মনে করো ওয়ার্ডে যে ক্লাসগুলো করতে, সেগুলো যদি এদের মাধ্যমে করতে চাও, যেভাবে করতে চাও, তাহলে তোমাদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, তোমরা এটা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো। আর আমি প্রতি রবিবারে তাহলে 12টার সময় আমি ক্লাস নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। কারোর কোনো কোশ্চেন আছে?